পুলিশ ফাইল। কি মামুনি এখনো জেগে আছো? আজকে রাতে জোছনাতে কেউ উঠে ওঠে বিছানাতে, আমিও উঠে পড়লাম। কি হলো? বিশ্রী গন্ধ? অভ্যাস করে না, অভ্যাস করে না। এ গন্ধ এখন সারা জীবন সহ্য করতে হবে, বুঝলে? কচি খুকি এই যে কি বলছি, একটু পাটা টিপে দাও তো। কি হলো, কথা কানে যাচ্ছে না? আজকে রাতে জোছনাতে কেউ উঠে ওঠে। কি গো, খেতে দাও, খেতে দাও। এই তো আসছি। এই না। দাও দাও, আজকে অনেক দেরি হয়ে গেছে। কি রে, আজ এত তাড়াতাড়ি বেরোচ্ছিস? ওই যে বাইকটা খারাপ হয়ে গেছে না, তাই বাস অটো করে যেতে হবে। ওমা, তো বাইকটা সারিয়ে নে। এইরকম তাড়াহুড়ো করে খেলে গলায় লাগবে না? বাইকটার যা হয়েছে তাতে 15,000 টাকা লাগবে, অত টাকা আমার কাছে এখন নেই মা। বৌমা, তুমি একটু তোমার বাবার মাছটা দেখো তো। আচ্ছা মা। হে বাবু, টাকা নেই তো তোর শ্বশুরকে বল না দিতে। রিনার বাবাকে? হ্যাঁ। আরে বাবা, এত ভালো মন্দ খাওয়াচ্ছি, পড়াচ্ছি, এর কোনো দাম নেই? দেখ, ওর বাবা মা কি শুধু বিয়ে দিয়েই হাত ধুয়ে ফেলবে বলতো? হ্যাঁ, আর আমরা তো বাবু বিয়ের সময় কিচ্ছুটি চাইনি, তাহলে জামাইয়ের দরকারে এইটুকু করবে না? ঠিক আছে, আমি দেখছি। চিয়ার্স। তারপর একটা অত বড় জমি কিনে ফেললি? হ্যাঁ, কিনলাম বলেই না তোকে মাল খাওয়াচ্ছি আজকে আনন্দে। আচ্ছা একটা কথা বল, এত টাকা তুই কোথা থেকে পেলি বলতো? জমিটার দাম তো বহুত। গুপ্তধন পেয়েছি ভাই। বাট চড়ে গেছে। চড়েনি ভাই, চড়েনি। তোকে তাহলে ফর্মুলাটা বলেই দিই। জমিটা আমি কিনিনি। তাহলে? জমিটা আমার শ্বশুর কিনেছে, কিনে আমার নামে করে দিয়েছে। শ্বশুর? শোন, বিয়েটা হচ্ছে না, একটা ইনভেস্টমেন্ট। ঠিকঠাকভাবে করা গেলে হেভি রিটার্ন আসে। শ্বশুরকে পটালি কিভাবে? পটাবার কি আছে, বউয়ের কাছে একটু খাটাখাটি করলাম, একটু নাটক করলাম, বউ টোপটা খেয়ে নিল, তারপর ওই গিয়ে বললো ওর বাপকে। তোকেও তো বলেছিলাম ভাই, তো তুই শালা মহাপুরুষ, জ্ঞানের বাণী শোনালি, আমি শিক্ষিত, আমি পণ নেবো না, কি লাভটা হলো? আচ্ছা তোর অবস্থা দেখ, নিজের সামান্য বাইকটুকু তুই সারাতে পারছিস না। শ্বশুরকে পটিয়ে একটা জমিই তো কিনেছিস। এখন একটা জমি নিয়েছি, কটা দিন যেতে দে, তারপর ওই জমিতেই শ্বশুরকে দিয়েই বাড়িটা বানাবো। অমনি তো শ্বশুর ড্যাং ড্যাং করে তোকে বাড়ি বানিয়ে দেবে। হ্যাঁ, দেবে দেবে, ঠিক সময় মতো ঘাটটা মটকাতে পারলেই দেবে। মানে? মানে শ্বশুর যাত্রা হচ্ছে সোনার ডিম পাড়া হাঁসের মতো, একটু একটু করে নিতে হয়। একবারে নিতে গেলেই
ফক্কা। ভালোই, হ্যাঁ? শ্বশুরের ঝেড়ে সব করে নিচ্ছিস, আর আমি রগড়ে রগড়ে যাচ্ছি। তোরও সুযোগ ছিল ভাই, কিন্তু ওই যে মহাপুরুষ, এখন আর কেঁদে কি হবে? নে নে, মাল খা। তুমি আজ আবার মদ খেয়ে এসেছো? এত নেশা করলে শরীর খারাপ করবে না বলো তো? তুমি কি নিজের শরীরের কথা একবারও ভাবো না? নেশা নয় গো, নেশা নয়, জ্বালা। জ্বালায় খাই, জ্বালায়। কিসের এত জ্বালা তোমার? আমার কোর্টের অবস্থা কি জানো? একটা কেস নেই, হাতে একটাও পয়সা নেই, সংসার চালাবো কি করে কে জানে। তাই বলে নেশা করবে? এতে পয়সা নষ্ট হয় না বলো তো? খারাপ সময় তো সবারই আসে, আবার কেটেও যাবে। আর কতদিন, আর কতদিন অপেক্ষা করবো বলতে পারো? এই এই শোনা, শোনা, বলছি বলছি আমাকে একটা হেল্প করবে? আমি আমি কি করব? তোমার তোমার বাবাকে একটু বলে দেখো না, যাতে কোথার থেকে একটু টাকার ব্যবস্থা করে দিতে পারে। মানে এই 50,000 টাকা হলেই হবে আর। 50,000? অতগুলো টাকা বাবা কোথায় পাবে? প্লিজ রিনা, প্লিজ প্লিজ, তুমি একটু বলো না, কোথার থেকে হলো একটু জোগাড় করে দিতে। দেখো দেখো, আমি না হলে দিন দিন মদ খেয়ে খেয়ে শেষ হয়ে যাব। তুমি কি সেটা চাও? কিন্তু তুমি তো জানো বাবার অবস্থা, সামান্য একটা ফলের দোকান চালিয়ে সংসার চালায়, অতগুলো টাকা। তুমি একবার বলেই দেখো না। জানো, তুমি যদি টাকাটা জোগাড় করে দিতে পারো না, আমি মদ খাওয়া ছেড়ে দেবো, সত্যি। 50,000? এতগুলো টাকা কোথায় পাবো? আমি তো জানি মা, কিন্তু এমন করে বললো কি করব বলো? তুই তো জানিস মা, তোর বাবার অবস্থা। তোর বিয়ে দিতে যা ধার দেনা হয়ে গেছে, সেগুলো আমরা এখনো শোধ করে উঠতে পারিনি। এর মধ্যে আবার এতগুলো টাকা। মা, ওর কাজ ভালো চলছে না, রোজ মদ খেয়ে বাড়ি ফিরছে, কিছু বলতেও পারছি না। কি গো, তুমি কিছু বলো। দেখ মা, আমার দোকানের অবস্থা মোটেই ভালো নয়। সারাদিনে 200 টাকাও বেচা কেনা হয় না, তার উপরে পাওনাদাররা রোজ তাগাদা করে। ঠিক আছে, দেখি কোথাও যদি ম্যানেজ করতে পারি। না না, তোমাকে আর দেনা বাড়াতে হবে না। কি রে মা, তুই জামাইকে একটু বুঝিয়ে বল না, ও ঠিক বুঝবে। তাহলে আমাদের উপর যে খুব চাপ আসবে। আমি কি একবার কথা বলবো জামাইয়ের সাথে? না না, তোমাদের কিছু বলতে হবে না, আমি কথা বলবো। বেশ করেছি, মদ খেয়েছি, আরো খাবো। টাকা আনতে বলেছিলাম, এনেছো? আমি তো বললাম বাবার কাছে টাকা নেই, না থাকলে কোত্থেকে দেবে? টাকা নেই যখন জ্ঞান দিতে আসবে না। আমি কি আমার জন্য বলি? এত মদ খেলে তো তোমারই শরীরটা খারাপ হবে। হ্যাট, শরীর খারাপ হবে? শোনো, আমি না তোমার বাবার পয়সায় খাই না, আমার পয়সায় খাই, আর তুমিও আমার পয়সাতেই খাও। দয়া করে খাওয়াও না, তোমার বউ, তাই খাওয়াও। হ্যাট, বউ? হ্যাঁ। শোনো, আমি আমার পয়সায় যা ইচ্ছা তাই করব, যত ইচ্ছা তত মদ খাবো। যদি থাকতে হয় থাকবে, আর তা না হলে কাঠ বেরিয়ে যাবে। হ্যাঁ, বউ। শোনো, যদি টাকা আনতে না পারো, তাহলে আর বাপের বাড়ি যাওয়ার নাম পর্যন্ত করবে না।
তোমার বাপের বাড়ির লোকদের বলে দেবে যাতে এই বাড়িতে আর পা না রাখে। টাকা না পাওয়া পর্যন্ত আমি ওই বুড়োর মুখ দেখতে চাই না। হ্যাঁ, বউ হয়েছে বউ। টাকা আনতে না পারায় অত্যাচারের মাত্রা যেমন দিন দিন বাড়তে থাকে, ঠিক তেমনি আর এক বিভীষিকা এসে যোগ হয় রিনার জীবনে, যা দেখলে শিউরে উঠবেন আপনারাও। আরে কি কি হলো বৌদি, মাথা ঘুরছে নাকি? আসলে একটু জ্বর হয়েছে। কই দেখি দেখি দেখি। এই বাবা, তুমি এই অবস্থায় এতগুলো কাপড় জামা গাছলে? ঠিক আছে চলো, আমি নিয়ে যাচ্ছি তোমায়। চলো। না না না, কি রে, কি করছিস তুই? না মানে বৌদির গায়ে খুব জ্বর, তাই আর কি। তাই কি? যত সব নাটক। যা বাবু, ঘরে যা, নিজের কাজে যা। হ্যাঁ গো বৌমা, তোমার কি লজ্জা শরম কিচ্ছু নেই না? আমার ছোট ছেলেটাকে বোকা পেয়ে ওর মাথাটাকে খাচ্ছ? হ্যাঁ মা থামো, একদম কাঁদুনি গাইবে না। কাপড়গুলো মেলা শেষ করে গেলা শেষ করো, আমাকে উদ্ধার করো, যাও। এ কি বৌদি, তোমার তো ভীষণ জ্বর। তুমি কখন ঢুকলে? আরে উঠছো কেন? শুয়ে পড়ো শুয়ে পড়ো। শোন, না, ঠিকঠাক জলপট্টিটা দেওয়া হচ্ছে না। না, দাও, আমি দিয়ে দিচ্ছি। তুমি আবার কেন? দাঁড়াও না, আমি দিয়ে দিচ্ছি, দাঁড়াও। না, মা তোমাকে এখানে দেখলে কিন্তু খুব অশান্তি করবেন। মা দেখবে কি করে? বাড়ি তো পুরো ফাঁকা, শুধু তুমি আর আমি। না না, তুমি যাও, আমি আমি করে নেব। আরে না না, আচ্ছা বৌদি, তোমার কি গায়েও ব্যথা আছে? না মানে জ্বর হলে তো গায়েও ব্যথা হয়। হ্যাঁ, তা একটু হয়েছে। তাহলে আমি টিপে দিই, দেখো তুমি খুব আরাম পাবে। না, আরে আরে কি 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 করছো? আরে কিচ্ছু হবে না, দেখো সমস্ত ব্যথা চলে যাবে। আমি কিন্তু খুব ভালো টিপতে পারি। না না না, তুমি যাও, আমি আমি করে নেব। আরে দাঁড়াও না, কিচ্ছু হবে না। আমি করে নেব, তুমি তুমি যাও, আমি ঠিকই বৌমা, বাড়ি ফাঁকা পেয়ে তুমি আমার ছেলেটাকে দিয়ে হাত পাটে পাচ্ছ? না না মা, শেখর তো নিজেই এসেছিল। একদম ওপর চালাকি করবে না বলে দিলাম। ও কি তোমার বাপের চাকর? হ্যাঁ, আপনি ওকেই জিজ্ঞেস করুন না। কি হলো, তুমি কিছু বলো। ও কি বলবে? ও
ও কি বলবে? এই তুই দাঁড়িয়ে আছিস কেন রে? যা যা ঘরে যা, যা যা। ছি, যত সব নাটক। আরে রিনা, কি খবর? একই চেহারা হয়েছে তোমার, চোখ মুখ তো একদম শুকিয়ে গেছে। কি করব বলো, সংসারের চাপ জানোই তো। শুধুই সংসারের চাপ? হ্যাঁ গো দিদি, এছাড়া আর কি হবে বলো? বাজে কথা বলো না রিনা, সংসার তোমার থেকে আমি অনেক বেশি দিন ধরে করছি। দিদি তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছো না? না, মাঝে মাঝেই তোমাদের ঘর থেকে ঝগড়া ঝামেলার আওয়াজ শোনা যায়, কালও শুনছিলাম। না গো দিদি, সংসারে থাকতে গেলে একটু তো ঠোকাঠুকি হবেই বলো। ওটা সির্ফ ঠোকাঠুকির শব্দ নয় রিনা। যাকে বলতে না চাইলে বলো না, তবে ভাই একটা কথা বলি, দিদি বলে ডাকো তো, কখনো যদি আমাকে দরকার পড়ে বলো। আমি আসি, হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ মা। কি রে, কেমন আছিস? জামাই কেমন আছে? ভালোই আছে, খারাপ কেন থাকবে? এইভাবে বলছিস কেন? তোদের মধ্যে সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিকই আছে, এর চেয়ে খারাপ আর কি হবে? তুই কি বলছিস? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না রে। বুঝে আর কি হবে মা, খাওয়া পড়া দিচ্ছে এই অনেক। এর চেয়ে বেশি কিছু আমার জন্য চাইতে গেলে সেটা তোমাদের টাকা দিয়ে কিনতে হবে মা। কার কাছে আমাদের নিন্দে করছো বৌমা? নিন্দে কেন করতে যাব মা? থামো, আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? কিচ্ছু বুঝি না। না, দাঁড়াও, আজকে সুমন আসুক একবার। আপনি আমাকে ভুল বুঝছেন মা। তাই নাকি? আমি তোমাকে ভুল বুঝছি? হ্যাঁ, আর তুমি এখন এত বড় হয়েছো যে আমার ভুলটাও তুমি ধরিয়ে দেবে? কি হলো, এত চিল্লামিল্লি কিসের? দেখ বাবু দেখ, কোন মেয়েকে ঘরে এনে তুলেছিস, দেখ দেখি। হ্যাঁ, বাপের বাড়িতে ফোন করে আমাদের নামে নিন্দে করছে জানিস? কি শুনছি এসব? তুমি বিশ্বাস করো, আমি নিন্দে করিনি। হ্যাঁ, করনি? জানিস বাবু, বাপের বাড়িতে ফোন করে কি বলছে? বলছে আমরা নাকি ওর খাওয়া পড়ার জন্য টাকা চাই, আর ও তো দিতে পারে না টাকা, আর ওই জন্য নাকি আমরা ওকে খেতে দিই না। এটা কখন বললাম মা? মা কি তাহলে মিথ্যে কথা বলছে? হ্যাঁ বলছেন, কারণ আমি এসব কথা বলিনি। হ্যাঁ বাবু, তোর চোখের সামনে দেখ আমাকে মিথ্যেবাদী বলছে রে। আজ সারা রাত বাড়ির বাইরে থাকবি, তারপর দেখি তোর ডানাটা কিভাবে থাকে। এইখানেই থাকবি। চলো মা। দরজাটা খোলো না, খুলে দাও দরজাটা। বিশ্বাস করো, আমি নিন্দে করিনি, আমি কিছু করিনি। দরজাটা খোলো না।
ইস, কি অবস্থা হয়েছে। শোনো বৌদি, তোমাকে না সারা রাত এভাবে বাইরে বসে থাকতে হবে না। তুমি যাও, আমার ঘরে গিয়ে শো। আমি তোমার ঘরে শুলে তুমি কোথায় শোবে? কেন? আমিও ঘরেই শোবো। আরে বাবা, ভয় পাওয়ার কিচ্ছু নেই। তুমি তো আমার বৌদি, আর বৌদি তো দেওরের পাশে শুতেই পারে, তাই না? না না, আমি ঠিক আছি, তুমি যাও, তুমি যাও। আহা, তা বললে হয় নাকি? এত বড় রাত, তারপরেই তোমার মাথায় হিম পড়লে আবার তোমার জ্বর আসবে, আর জ্বর আসলেই গা হাত পা ব্যথা হবে। তুমি তো আবার টিপতেও দেবে না। না, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুমি যাও। আরে এত ভয় পাচ্ছ কেন? কেউ কিচ্ছু জানবে না। চলো না, চলো। না, ছেড়ে দাও, ছেড়ে দাও। ঠিক আছে, যাবে না? ঠিক আছে, আমি তাহলে একাই শুই। আরে তাড়াতাড়ি করো, দেরি হয়ে গেল যে। আরে করছি, এত তাড়া দিও না তো। মা, মা, শোনো না, বলছি কি, আজকে আমি বন্ধুদের সাথে একটু ঘুরতে বেরোবো। আমার কিন্তু ফিরতে রাত হবে। সে কি? কোথায় যাবি? অনেকদিন থেকেই বন্ধুরা বলছিল একটু ঘুরতে যাওয়ার কথা। এই কাছাকাছিই যাব, খুব বেশি দূরে নয়। ওমা, আজকে তো আমরাও একটু কীর্তন শুনতে যাবো রে বাবু। যাও না, কি হয়েছে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে বলতো? তোর দাদারও আজকে ফিরতে ফিরতে রাত 10টা, আর আমরাও কীর্তন শুনে ফিরবো কাল ভোরে। তো বাড়িটা কে পাহারা দেবে বলতো দেখি? কেন? বৌদি আছে তো। হ্যাঁ, ওই কালনাগিনীর হাতে আমি গোটা বাড়িটা ছেড়ে দিয়ে যাই আর কি। তারপর একটা কিছু করুক, আর আমাদের সবাই মিলে রাস্তায় এসে দাঁড়াতে হবে। তাহলে তোর কি আজ না গেলেই নয় রে? অন্যদিন যাস না? হ্যাঁ রে বাবু, আজকে আর তুই কোথাও বেরোস না। তুই বরং বাড়িটায় থাক, বাড়িটা পাহারা দে। আসলে বন্ধুদের কথা দিয়ে ফেলেছি মা, ওরা রাগ করবে। ও, এখন বুঝি মায়ের থেকে বন্ধুরা বড় হলো না রে? এই দেখো, আমি কি সেটা বলেছি তোমাকে? দেখো, বন্ধু তো একটা গেলে হাজারোটা আসবে, কিন্তু তাই বলে কি আমি তোমাকে কষ্ট দিতে পারি বলো? ঠিক আছে, তুমি নিশ্চিন্তে যাও, আমি আছি তো। এই তো লক্ষ্মী ছেলে আমার। চা। বৌদি, শরীর ভালো আছে তো এখন? হ্যাঁ, বেশ বেশ ভালো। আমার রান্না পড়ে আছে, আমি যাই। আরে দাঁড়াও দাঁড়াও, বলছি আজ বরং তুমি বিশ্রাম নাও, রান্না না হয় আমি করছি। তুমি? না না। না কেন? দেখো বৌদি, ছোটবেলা থেকেই কিন্তু আমার রান্না করা খুব শখ, কিন্তু মা কখনো আমাকে রান্না করে ঢুকতেই দেয়নি। আজ যখন সুযোগ পেয়েছি, না মানে বাবা মা যখন কীর্তনে গেছে, তখন সুযোগটা কাজে লাগাই, আমাকে রান্না করতে দাও। কিন্তু মা জানতে পারলে আমাকেই বকাবকি করবেন। আরে কেউ কিচ্ছু জানবে না, আমি তো কাউকে কিছু বলবো না, তুমি বলবে নাকি? দেখো বৌদি, মা তোমার সাথে কিরকম ব্যবহার করে সেটা কিন্তু সবটাই আমি দেখতে পাই। শুধু বাড়ির ছোট ছেলে বলে মুখ ফুটে কিছু বলতে পারি না, কিন্তু আজ কিন্তু আমি তোমাকে একদম খাটতে দেবো না। কিন্তু না, আর কোনো কিন্তু না। আজ আমি রান্না করব আর তুমি বিশ্রাম করবে, প্লিজ।
এ কি তুমি কি হচ্ছে কি তোমার এত বড় অস্পর্ধা? হ্যাঁ, আমার ছেলেটার গায়ে তুমি কাদা ছেটাচ্ছ? বিশ্বাস করুন মা, আমি সত্যি বলছি। চুপ করো বৌমা, লজ্জা করে না? আমার এই নির্দোষ ছেলেটার ঘাড়ে এত বড় দোষটা চাপাতে পারলে? কোত্থেকে লজ্জা করবে? কোন বাড়ির মেয়ে তুমি জানো না? ওদের রক্তে দোষ আছে। না মা, শেখর সত্যি আমার সাথে। আচ্ছা, নাহলে এই দাগগুলো কি করে এলো বলুন? আবার দাঁড়াও মা, সত্যিটা এক্ষুনি বেরিয়ে যাবে। দেখি, তুই বল। বাবা মা বেরোনোর পরেই আমি দেখলাম বৌদিও সেজেগুজে কোথায় একটা বেরোচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছ বৌদি? অমনি বৌদি ঝাঁঝিয়ে উঠলো, আমি কোথায় যাচ্ছি তোমাকে কৈফিয়ত দেবো নাকি? তুমি কে? সব মিথ্যে। আস্তে বল, তুই বল। তারপর আমি বৌদিকে বললাম, দাদা তো এসেই খেতে চাইবে, তুমি রান্না বান্না করবে না? তখন আমাকে বললো, তোমার দাদা কোন হরিদাস পাল যে রোজ রোজ রান্না করে খাওয়াতে হবে? সর্বনাশ! দাঁড়াও মা, তুই বল। তারপর ওই 9টা নাগাদ বৌদি বাড়িতে ফিরলো, আর বাড়িতে ফেরার পরেই দেখলাম বৌদির গায়ে ওই দাগগুলো। আমি বৌদিকে বারবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে বৌদি, গায়ে ওই দাগগুলো পড়লো কি করে? বৌদি অমনি খেপে গেল, আর খেপে গিয়েই বললো, তোমার খুব সাহস বেড়েছে, তোমাকে আমি জেলের ঘানি টানিয়ে ছাড়বো। তারপরে তোমাদেরকে ফোন করে ওইসব কথাবার্তাগুলো বললো, জানো? না, তোমরা বিশ্বাস করো, ও সব মিথ্যে কথা বলছে। আমি কোথাও যাইনি। তুমি কোথাও যাওনি? না, বিশ্বাস করো। তাই? তুমি সত্যিই কোথাও যাওনি? তাহলে রান্নাটা হলো না কেন? তুমি তো জানতে আমি ফিরে এসেই খাবো, কি জানতে না? আসলে শেখর বলেছিল ও রান্না করবে। বাবা 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 বাবা, হ্যাঁ, যাকে এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খেতে হয়নি সে নাকি রান্না করবে বলেছে? হ্যাঁ, আর এই কথা তুমি আমাকে বিশ্বাস করতে বলো? মা, আমি সত্যি বলছি। আর একটাও কথা বলবি না। বাইরে লটঘট করে এসে এখন আমার ভাইয়ের ঘাড়ে দোষ চাপাচ্ছিস? না, ওর যদি বলেছিস, হ্যাঁ, খুন করে একদম স্ট্যান্ডে ঝুলিয়ে দেব, তারপর কোর্টে নিজে দাঁড়িয়ে প্রমাণ করে দেবো যে তুই আত্মহত্যা করেছিস। কেউ কিচ্ছু বুঝতে পারবে না, বুঝলি? হ্যাঁ, চলে এসো সবাই। এরপর থেকে সুযোগ পেলেই রিনাকে ধর্ষণ করত তার দেওর শেখর। রিনা কাউকে কিছু বলতে গেলে বা প্রতিবাদ করতে গেলেই বাড়ত অত্যাচারের পরিমাণ। এর মধ্যেই রিনা এক কন্যা সন্তানের জন্ম দেয়। কি হয়েছে? কি তুমি এসেছো কেন? কি মেয়ে ঘুমাচ্ছে নাকি? আচ্ছা, একটা কথা বলো তো আমাকে, দাদা তো সারাদিন কোর্টে থাকে আর রাতে মাল খেয়ে আউট, তাহলে এই মেয়েটা কার? দাদার নাকি আমার? একদম বাজে কথা বলবে না, তোমার নোংরামি কিন্তু দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে। বেশ, তাহলে আসল কথায় আসা যাক। বলছি, আজকেও কিন্তু দাদার ফিরতে রাত হবে, আর মা বাবা যাবে ওই ক্লাবের রক্ষাকালী পুজো। দরজাটা খোলা রেখো, না হলে তো জানোই। হ্যাঁ, ডিউরিং ইনভেস্টিগেশনে এটাও জানা গেছে যে ওর যে ভাইটা ছিল সেও মাঝে মাঝে যেয়ে নাকি তার বৌদির উপরে বলৎকার করার, শ্লীলতাহানি করার চেষ্টা করত। এটা নিয়েও একটা ওদের পারিবারিক
এর মধ্যে একটা অশান্তি তৈরি হতো। এরপর যা রিনা কোনোদিনও করতে চায়নি তাই করতে বাধ্য হয়, সাহায্য চায় প্রতিবেশীদের থেকে। আমি আর পারছি না দিদি, বিশ্বাস করো আমি আর পারছি না। তুমি তো বাপের বাড়ি চলে যেতে পারো। ওরাই যেতে দেয় না দিদি, বলে বাড়ি গেলে টাকা নিয়ে ঢুকবি, নাহলে ঢুকবি না। আমার আর বাঁচতে ইচ্ছে করে না দিদি। তুমি অত কেঁদো না রিনা। আচ্ছা, এসব কথা কি কাউকে বলেছো? মানে তোমার বাবা মা? না, সাহস হয়নি, ওরা কিচ্ছু জানে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, দরকার হলে আমি সুমনের সাথে কথা বলবো। না দিদি। আরে অত ভয় পেও না, ভয় পেলে ওরা আরো পেয়ে বসবে। তুমি বাড়ি যাও, আমি দেখছি। সুমন, হ্যাঁ বলুন বৌদি। আসলে তোমার সাথে কিছু দরকারি কথা ছিল। বলুন না। না মানে কথাগুলো রিনাকে নিয়ে। ও কাল এসেছিল আমার কাছে, যা শুনলাম। কি শুনলেন? এসব কথা ও নিজে আপনাকে বলেছে? হ্যাঁ, দেখো ও তো তোমারই বউ, তুমি যদি ওর পাশে না থাকো। থাক, আমারই বউ যখন আমাকেই বুঝে নিতে দিন না। আপনি বাইরের লোক হয়ে কেন নাক গলাচ্ছেন? নাকি আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্য? হ্যাঁ হতেই পারে। দেখুন, এমন একটা কিছু ঘটে গেল যে থানা পুলিশ জড়িয়ে গেল, কোর্টে আপনার নামটা উঠে এলো, দেখা গেল সমস্ত কিছুর পেছনে মূল কারণ হচ্ছে আপনি। উকিল সেটা প্রমাণও করে দিল। আর উকিলের কথা বলতে মনে পড়ল, আমি কোর্টে কি কাজ করি সেটা আপনার জানা আছে তো। তার চেয়ে একটা ছোট্ট কথা বলি বৌদি, ফিলটা না নিজের চরকায় দিন। কখন যে কি হয়ে যায় কেউ বলতে পারে না। দিনকাল খুব খারাপ। যান, বাড়ি যান। চলি, হ্যাঁ? পাড়ার লোকের কাছে আমাদের বদনাম করছিস? তোর এত বড় সাহস! কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? দেখাচ্ছি কি হয়েছে। পারবি গেছে কাপ তোর, হ্যাঁ? ওর এত ভার বেড়েছে যে ও পাড়ার লোকের কাছে বলে বেড়াচ্ছে আমরা ওকে মারধর করি। ভাই ওর সাথে জবরদস্তি করে। হ্যাঁ, এই কেন বলেছিস? হ্যাঁ বল, কেন বলেছিস? বেশ করেছি, দরকার হলে আবার বল। অনেক দিন সহ্য করেছি, অনেক চুপ করে দেখেছি, আর করব না। এরপর যদি আমার গায়ে আর কেউ হাত তোলে, আমি সবাইকে বলবো। দরকার হলে পুলিশের কাছে যাব। তুই কি ভেবেছিস? হ্যাঁ, তুই যাবি আর আমরা চুপ করে বসে থাকবো, তাই না? হ্যাঁ, কি করবে তোমরা? দেখবি কি করবো, দেখবি। বাবু, বাবু ওকে মেরে দে ওকে। এবার লাশটাকে ঝুলিয়ে দিতে হবে। আমি আত্মহত্যা ফোন করে দেবো,
কেউ কিছু জানতে পারবে না, তাড়াতাড়ি কর, নাহলে সবাই জানলে সর্বনাশ হয়ে যাবে। এবারে সবাই জানতে পেরে গেল নাকি? হঠাৎ দুপুরবেলায় এরা সকলে মিলে একে প্রচণ্ডভাবে মারধর করে এবং হাতে পায়ে দড়ি বেঁধে মেরে ফেলে দেয় এবং মেরে ফেলে দিয়ে তারপরে একে ঝুলিয়ে দেয় এবং যখন ঝুলিয়ে দেয় তখন পাড়ার লোক দেখতে পারে এবং পাড়ার লোক যে একটা বহু লোকজন প্রায় 50-60 জন লোক এর বাড়িতে ছুটে এসে সেখানে যে ঘরে ঢুকে ধরে ফেলে এদের 3 জনকে। ওর বাবাটা পালিয়ে যায় লয়ারের, আর মেয়েটি পায়ে হাতে দড়ি বাঁধা অবস্থায় ছিল। মোটরসাইকেলটা পুড়িয়ে দেয় এবং ভাঙচুর চালায় বাড়ির মধ্যে, বাড়িঘরও অনেক ভেঙে দেয়। সেই পরিপ্রেক্ষিতে পুলিশ এসে এদের 3 জনকে উদ্ধার করে, এই লয়ার এবং তার মা এবং তার ভাইকে, এবং তাদেরকে এই সেকশনে অভিযুক্ত করে তাদের কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। বর্তমানে তারা জুডিশিয়াল কাস্টডিতে আছে। না, পার পায়নি সুমনরা। পাড়ার লোকেরা খবর পেয়ে হামলা করে সুমনদের বাড়িতে, জ্বালিয়ে দেয় সুমনের বাইক। পুলিশ এসে গ্রেপ্তার করে 2 ভাই আর মাকে। জনরোষের হাত থেকে বাঁচতে বাবা পালিয়ে গেলেও পুলিশ তাকে গ্রেপ্তার করে নিউ ব্যারাকপুর এলাকা থেকে। এবার কোথায় পালাবি? শান্তশিষ্ট রিনা নৃশংস এই খুনিদের শাস্তির দাবিতে এলাকার লোকেরা পথ অবরোধ অবধি করে। বনগাঁ আদালতে এই 4 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু হয়। বর্তমানে এই 4 জনই হেফাজতে রয়েছে। কিন্তু কেন রিনার এই পরিণতি হলো? আইন রক্ষার দায়িত্ব যাদের হাতে, তারাই যদি মেতে ওঠে অপরাধের নেশায়, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে সমাজ? কে নেবে দায়িত্ব? কি করে নিরাপদে থাকবো আমরা? উত্তর জানা নেই, তাই সাবধানে থাকুন।